যেভাবে জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করা হয়েছে, মানুষের আস্থার জায়গাতে এটা কিন্তু এটাকে নিয়ে কিন্তু তারা এটা পণ্যতে পরিণত করেছে মানুষের জীবনকে। সে যাচ্ছে এখানে খুব ভালো, কুম্ভে গিয়ে মরা খুব ভালো, তাতে আপনার মোক্ষ লাভ হবে, এই হচ্ছে তাদের বক্তব্য। লজ্জা করতে পারে, আপনি চিন্তা করতে পারেন এতে এতটুকু লজ্জা নেই, কোনো রকমের লজ্জা নেই। আরে সবাই যেতে চাইতেই পারে, এটার মধ্যে তো কোনো দোষ নেই, মানুষের যেতে চাওয়ার মধ্যে তো কোনো দোষ নেই। কিন্তু আপনারা যদি সেটাকে অ্যাকোমোডেট না করতে পারেন, আপনারা যদি তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনারা কেন মানুষকে এরকমভাবে বারবার করে ডাকছেন? শুধু কি প্রেসিডেন্ট নাকি তার চেয়ারটা ঠেলে দিয়েছে, সেইটার জন্য নাকি ভারতবর্ষ বিশ্বগুরু হয়ে গেল? এই ধরনের ননসেন্সগুলো, এগুলো দিয়ে ডিপ্লোম্যাসি হয় না। আর কিছু হতে পারে, এটা দিয়ে নরেন্দ্র মোদী পিআর হতে পারে, উনি চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, কিন্তু এটা দিয়ে ভারতবর্ষের ডিপ্লোম্যাসি হয় না, বা ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে একটা সুপার পাওয়ার হিসেবে তুলে ধরা যায় না। সেখানে নরেন্দ্র মোদী ডাহা ফেল। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে, সাধু সন্ন্যাসীদের নিয়ে বেরিয়ে যায়, লজ্জা করে না? মানুষকে এভাবে মারছে, লজ্জা করছে না তাদের? এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার। প্রত্যেক ঘন্টায় যদি এই নাম্বার অফ টিকিটস বিক্রি হয়, তো তাহলে আপনাদের অ্যারেঞ্জমেন্ট কোথায়? রেলওয়েজ মিনিস্টার বলছে সমস্ত কিছু সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। তার মানেটা কি? তিনি বলছেন যে নতুন করে ট্রেন পাঠানো হয়েছে মরদেহ নিয়ে যাওয়ার জন্য। আপনারা মানুষকে বইতে পারছেন, আপনারা মরদেহ বইছেন। মহাকুম্ভের ঘটনা, অর্থাৎ যে দুর্ঘটনা আমরা দেখেছিলাম পদপুষ্টে, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছিল, ঠিক একই ঘটনা সেই মহাকুম্ভকে কেন্দ্র করে দিল্লি স্টেশনে, যেখানে যেমনটা জানা যাচ্ছে যে প্রতি ঘন্টায় নাকি 1500টি জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল, এবং ইতিমধ্যে রেলকে তার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে এত মানুষ ঠিক কোন ট্রেনে উঠছিল। মানে সব কিছুর ক্ষেত্রেটাই কি মুনাফা আগে, নাকি মানুষের জীবনেরও কোনো দাম আছে? দেখুন, প্রথমেই যা ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যারা মারা গেছেন বা যারা আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। রেলওয়ে তারা যেটা এই জিনিসটাকে নিয়ে যে ব্যবসাটা শুরু করেছেন, এবং তারা এত বেশি ইনসেনসিটিভ হয়ে গেছেন, তাদের মানুষের জীবনটাকে তারা জীবন মনে করে না। এবং এটা শুধু রেলওয়ে নয়, রেলওয়েতে তো অ্যাক্সিডেন্টসে তো হয়েই আসছে, কোনো সেফটির কোনো ব্যাপারই নেই রেলওয়েতে, সেটা ছেড়ে দিন। এই মহাকুম্ভকে কেন্দ্র করে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে আপনারা সবাই আসুন, বিশাল অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, কত 144 বছর না কত বছর পরে হচ্ছে, এইগুলো যেভাবে জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করা হয়েছে, মানুষের আস্থার জায়গাতে এটা কিন্তু এটাকে নিয়ে কিন্তু তারা এটা পণ্যতে পরিণত করেছে মানুষের জীবনকে। সেটাকে আমি তীব্র ধিক্কার জানাই। এই ধরনের বিষয়গুলো যখন হয়, সেগুলো রাজনীতির ঊর্ধ্বে হয়, মানুষের জীবনের যেখানে প্রশ্ন থাকে। কিন্তু আই এম ভেরি সরি টু সে যে যেই ঘটনা কালকে ঘটেছে, এবং তারপরেই প্রথমে নর্দার্ন রেলওয়েজের তরফ থেকে যেই প্রতিক্রিয়া এসছে যে না, কিচ্ছু ঘটেনি, এটা শুধুমাত্র একটা রিউমার, ঠিক আছে, এটা একটা সমস্তটা রিউমার, কিচ্ছু ঘটেনি, নাথিং হ্যাপেন, সব চাঙ্গাসি। এই হচ্ছে আমাদের সরকারের যদি বক্তব্য হয় সব ব্যাপারে, এটা যদি সরকারের রেসপন্স হয়, তাহলে তো আপনি বুঝতে পারছেন সরকারটা কীরকম ক্যালাস। তো এই ক্যালাসনেসটা যেই পর্যায়ে পৌঁছে গেছে, এবং তারপরে বিজেপি নেতৃত্বের কালকে রাতে আমার ঘুম হয়নি, তাদের যা রেসপন্স আমি দেখেছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তারা শুধুমাত্র নির্লজ্জ এবং বেহায়া বললে তাদের কম বলা হবে। তারা কি বলবো, তাদের মানুষের রক্তের প্রতি তাদের কোনো এতটুকু সেন্সিটিভিটি নেই। পাষণ্ডের মতো অ্যাটিটিউড করেছে। কালকে অমিত মালভিয়া সে টুইট করেছে রাতে যে দিস ইজ দ্য সিচুয়েশন অফ নর্দার্ন রেলওয়েজ দিল্লি স্টেশন, নিউ দিল্লি, কিচ্ছু হয়নি, সবাই মানুষে শ্মশানের শান্তি, সেটা তিনি দেখাচ্ছেন। এই হচ্ছে তাদের অবস্থা। কাল রাত 1টার সময় অমিত মালভিয়া, বিজেপির আইটি সেলের জাতীয় ইনচার্জ, তিনি টুইট করেছেন। তো এদের থেকে আর কি এক্সপেক্ট করা যায়? এবং কেন্দ্রীয় সরকার যেভাবে তারা প্রথম থেকে জিনিসটাকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, সেটা রেলওয়েজের তাদের যা বক্তব্য সেখান থেকেও আমরা দেখতে পেয়েছি। এবং তারপরেও তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পুরো ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং এটা শুধুমাত্র দেখায় যে উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকার, কারণ কুম্ভ মেলাটা তো জাতীয় মেলা, সেখানে তো কেন্দ্রীয় সরকারের টাকা আছে, তাদের তো রেসপন্সিবিলিটি আছে। কি করে এতগুলো টিকিট কি করে বিক্রি হলো 1 ঘন্টার মধ্যে? প্রত্যেক ঘন্টায় যদি এই নাম্বার অফ টিকিটস বিক্রি হয়, তো তাহলে আপনাদের অ্যারেঞ্জমেন্ট কোথায়? রেলওয়েজ মিনিস্টার বলছে সমস্ত কিছু সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। তার মানেটা কি? তিনি বলছেন যে নতুন করে ট্রেন পাঠানো হয়েছে মরদেহ নিয়ে যাওয়ার জন্য। আপনারা মানুষকে বইতে পারছেন, আপনারা মরদেহ বইছেন। এবং আমরা দেখছি মহাকুম্ভের ঘটনায় বারংবার রেলেই দুর্ঘটনা ঘটছে। রেলের মধ্যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাঙালি যাত্রীদেরকেও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। একদমই, কারণ তাদের কোনো ব্যবস্থাপনাই নেই। এবং আপনি বলছেন যে আপনারা জানেন যে এয়ারপ্লেনের টিকিট, আমার তো অত্যন্ত লজ্জা লাগছে। কালকে একটি ভিডিও দেখছিলাম,
পার্লামেন্টে আলোচনা হচ্ছে, একজন মাননীয় সাংসদ তিনি ব্যাপারটা তুলছেন যে এয়ারপ্লেনের টিকিট কলকাতা থেকে গেলে প্রায় 40,000 টাকার এয়ারপ্লেনের টিকিট, সেখানে মানুষ যাবে কি করে? কেউ যদি মনে করে, আপনি যদি মনে করেন যে এটা এত বছর পরে হচ্ছে, তো মাননীয় উপরাষ্ট্রপতি সেটা নিয়ে হাসছেন। এই হচ্ছে আমাদের এই সরকারের অবস্থা। তাদের মানুষকে নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। পুরো জিনিসটাই হচ্ছে তাদের নিজেদের শো, তাদের নিজস্ব পিআর, এবং কিভাবে তার থেকে রাজনীতি মুনাফা লোটা যায়, এবং অর্থনৈতিকভাবেও কিভাবে মুনাফা লোটা যায়, এটাই তাদের একমাত্র, এটা নিয়েই তারা চিন্তিত। তাদের মানুষের জন্য কোনো ভাবনা চিন্তাই নেই। এর আগে আমরা দেখলাম কিভাবে কুম্ভে সরকারিভাবে 30 জন এবং বেসরকারিভাবে কত যে মারা গেছে তার কোনো ইয়ত্তা নেই। তারপরে আমরা দেখলাম পরপর দুবার সেখানে এয়ার বেলুন সেখানে বাস্ট হলো। তো তার মানে কোনো তাদের ব্যবস্থাপনাই নেই। তারপরে কিছু প্রাইভেট কিছু টেন্ট, সেখানেও আগুন লেগেছে। তো এই বারবার একটা জিনিস কি করে হয়? আমাদের রাজ্যেতেও তো একখানে মেলা হয়, আমাদের রাজ্যেও গঙ্গাসাগর মেলা হয়। একটা ঘটনা বলতে পারবেন? একটা সিঙ্গল ঘটনা? তো তার মানে এই জিনিসটাকে তারা পুরো ব্যাপারটাকে একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা দেখানোর জন্য, নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য তারা মানুষের জীবন নিয়ে খেলা করছে। দাদা, আপনার কি মনে হয় না যে মহাকুম্ভে যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা আমাদের সামনে আসে, সেখানে শুধুমাত্র যে উত্তরপ্রদেশ বা প্রয়াগরাজ তা নয়, যে কটি স্টেশন থেকে প্রয়াগরাজগামী ট্রেনগুলি যাচ্ছে সেই সকল প্রত্যেকটি স্টেশনের একটি সতর্কতা বা নিজস্ব সতর্কতা বাড়ানোর একটা দায়িত্ব ছিল? আমি তো ওই জন্য কেন্দ্রীয় সরকারের কথা বলছি, আমি তো শুধু উত্তরপ্রদেশ সরকারের কথা বলছি না। এটা তো জাতীয় মেলা, এবং এটাকে নিয়ে তো বিজেপি তো সারা দেশ জুড়ে এটাকে নিয়ে তো প্রচার করে বেরিয়েছে। তারা তো বলছে যে এবং মনে হচ্ছে ওখানে গিয়ে যদি আপনি ওই ডুব না দেন গঙ্গায়, ওই কুম্ভে গিয়ে যদি আপনি ডুব না দেন, আপনি বোধহয় সাহি হিন্দু নয়। এই রকম জিনিসগুলো সব প্রচার করছে। তো মানুষের এটা আস্থার জায়গা। কেউ মনে করছে হ্যাঁ আমরা যাব, সবাই যেতে চাইতেই পারে, এটার মধ্যে তো কোনো দোষ নেই। মানুষের যেতে চাওয়ার মধ্যে তো কোনো দোষ নেই। কিন্তু আপনারা যদি সেটাকে অ্যাকোমোডেট না করতে পারেন, আপনারা যদি তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনারা কেন মানুষকে এরকমভাবে বারবার করে ডাকছেন? শুধুমাত্র কিছু ভিআইপিদের জন্য কিছু আলাদা জোন করেছেন, তারা আসছে, এসে হেলিকপ্টারে করে নামছে, এসে ভালো ভালো ছবি তুলছে, রিলস শ্যুট করছে। এই করে আপনারা মানুষকে আপনারা করছেন, জিনিসটার দিকে আকৃষ্ট করছেন। তারপরে তারা নিজেদের এবং যখন তারা মরে যাচ্ছে, এত বড় সাহস এদের, বলছে মরে যাচ্ছে এখানে খুব ভালো, কুম্ভে গিয়ে মরা খুব ভালো, তাদের আপনার মোক্ষ লাভ হবে। এই হচ্ছে তাদের বক্তব্য। লজ্জা করতে পারে? আপনি চিন্তা করতে পারেন এদের এতটুকু লজ্জা নেই, কোনো রকমের লজ্জা নেই। আরে তোদের মোক্ষ যদি, তাহলে তোরা গিয়ে মর না, তোদের গিয়ে ঠেলে দিই ওখানে, তোদের ওখানে স্ট্যাম্পিডে তোরা গিয়ে মর, তারপরে তোদের দেখবো কীভাবে মোক্ষ লাভ হয়। তো এই ধরনের কথাবার্তা সত্যি আমি এতটা অ্যাজিটেটেড, এটা নিয়ে কিছু বলার ভাষা নেই আমার। তবে হ্যাঁ, যেই মানুষ যারা মারা গেছে, আমি দেখলাম দিল্লিতে যে সরকার পরাজিত হয়ে গেছে, আম আদমি পার্টির সরকার, তার বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রীয় সরকারের যাওয়ার কোনো, তাদের থেকে কেউ যায়নি। তারা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ঘটনাস্থল থেকে যারা বলছেন এই ঘটনার সম্মুখীন হয়েছে, কেউ নিজের বোনকে হারিয়েছে, পরিবারের সদস্যকে হারিয়েছে, তারা বলছেন যে পুরো 1 ঘন্টা যদি যত সময়টা ধরে তারা তাদের পরিবারের লোকজনকে খোঁজার চেষ্টা করেছে, বাঁচানোর চেষ্টা করেছে, কোনোরকমভাবে প্রশাসনিক সাহায্য তারা পায়নি। কোনো প্রশাসনিক সাহায্য কী করে পাবে? তারা তো প্রথমে অস্বীকার করছে, তাদের বক্তব্য কিছু ঘটেইনি, এটা রিউমার। এই হচ্ছে তাদের যদি হয়। আমি একটা কেস পড়ছিলাম, একজন দাদা তার বোনকে খুঁজে পাচ্ছিল না, যখন খুঁজে পেয়েছে রেল লাইন ধরে ছুটেছে সে হাসপাতালের দিকে, তারপরেও গিয়ে বাঁচাতে পারেনি বোনকে। এই ঘটনাগুলো তাদের লজ্জা করে না? নরেন্দ্র মোদীর লজ্জা করে না বিদেশে গিয়ে এখন এলন মাস্কের সাথে সে বৈঠক করছে? লজ্জা করে না তার এখানে একটা ডুবকি লাগিয়ে সে চলে গেল আমেরিকাতে? তো এদের কোনো লজ্জা নেই, এবং রেলমন্ত্রী তার কোনো লজ্জা নেই। তিনি এরপর যাবেন, গিয়ে 4টি রিলস শ্যুট করবেন। এই হচ্ছে তার সে তো আগের বছরটা 2024 সালে কতগুলো রেল দুর্ঘটনা ঘটেছে বলুন তো? এই ভদ্রলোকের হাতে, যিনি এখন বর্তমানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ইনি তো এনার হাতে যে কত মানুষের রক্ত লেগে আছে তার তো কোনো ইয়ত্তা নেই। আচ্ছা, আপনার কি বিষয়টি হিন্দুদের পুণ্য স্নানের থেকে নিজের মুনাফা লাভের উপর বেশি? কারণ আমরা প্রতিটি ক্ষেত্রে ভিআইপি কালচার হোক বা ট্রেনে বা এয়ারফেয়ার সব কিছুতে এতটা পরিবারে বেশি আছেন, বা বলতে পারেন যে বোটে করে আমরা সঙ্গমে যাচ্ছি সেখানেও এতটা
পরিমাণে দাম এখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে, পুরোটাই তো মনে হচ্ছে যে মুনাফা লাভের জন্য। অবশ্যই, এবং সেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমরা এত সরকারের থেকে এত টাকা আমরা ইনভেস্ট করেছি আর আমরা এত টাকা আমাদের সরকারের আয় হয়েছে। এটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে। কোনো রকমের লজ্জা আছে? আপনি বলুন তো, একটা যদি মৃত্যু ঘটে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে আপনাদের মাসের পর মাস আপনাদের মিডিয়ারা চালান, কিন্তু এক্ষেত্রে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। প্রশ্নটা আপনি আজকে আমাকে করছেন, কটা বিজেপির নেতাকে আপনারা এই প্রশ্নগুলো করেন? তাদের কোনো লজ্জা আছে? এরপরে তারা পশ্চিমবঙ্গে তারা আবার বড় বড় কথা বলে, এই শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে, সাধু সন্ন্যাসীদের নিয়ে বেরিয়ে যায়, লজ্জা করে না? মানুষকে এভাবে মারছে, লজ্জা করছে না তাদের? এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার। আচ্ছা দাদা, একটু অন্য বিষয়তে যাব। ইতিমধ্যে আমরা দেখলাম যে মার্কিন এবং ভারতের যে কিছুদিন একদিন আগে বলতে গেলে ভালো হয়, দ্বিপাক্ষিক যে বৈঠক হলো, সেই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যদি আমরা বলি যে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করায়, সেখানকার মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন যে বাংলাদেশের বিষয়টি মোদি বুঝে নেবেন। তবে এই যে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে বার্তাটা পেলেন, সেটা পাওয়ার পরে কি এবার মোদির সরকার একটু কড়া হবেন? কারণ এখনও পর্যন্ত যদি আমরা দেখি গত আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে আমরা কোনোরকম কোনো কড়া বার্তা ভারত সরকারের পাশ থেকে এখনও পাইনি। তবে আর কবে, এখন যদি না দেয় তাহলে আর কবে দেবে? না, আমি জানি না নরেন্দ্র মোদী কি তাহলে এতদিন মানে ডোনাল্ড ট্রাম্পের তার নির্দেশের জন্য অপেক্ষা করেছিলেন? এই হচ্ছে ভারতের অবস্থা আজকের দিনে? আমি জানি না। ডোনাল্ড ট্রাম্প তার মানে কিছু করবেন না, এবং আমরা দেখে নিলাম মানে ভারতবর্ষে সমস্ত রিয়াকশন আসে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর থেকে। তিনি চলে যাচ্ছেন ইয়েতে, বর্ডারে গিয়ে তিনি বলছেন যে কিছু যাতায়াত করতে দেবো না, সেখানে গিয়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু তাদের কেন্দ্রীয় সরকার মানে স্পিকটি নট। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে তার সাথে আমরা সর্বতোভাবে আছি। কোনো আজ অবধি একটা অ্যাকশন আপনারা দেখতে পেয়েছেন? সেখানে এখনও অবধি হিংসা চলে যাচ্ছে, ভারত বিরোধী কথা বারবার শুনতে পাচ্ছি। তাদের ওখানে যিনি প্রধান উপদেষ্টা তিনি বারবার বলছেন যে ভারতের সাথে এখন আমাদের সম্পর্ক ভালো নয়, এই সেই অনেক কিছু তারা বলছেন, কিন্তু তারপরে ভারতের থেকে একটা রিয়াকশন আপনি পেয়েছেন, তো তার মানে তারা বলতে পারবে না। এটাই ব্যাপার, যে নরেন্দ্র মোদী জিনিসটা করতে পারবে না। এবং আমার মনে হয় যে এবার কি করা হতে হবে মোদি সরকার হলে, তাহলে তো আমি এটাই বলবো যে ভারত সরকার তাহলে এত উইক, যেই দেশটাকে ভারত তৈরি করেছে, যেই দেশটার আজকে একটা সভরেন স্টেট ভারতবর্ষের জন্য ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দেশটার আজকে যখন সেটা মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে, সেখানে নরেন্দ্র মোদী যে কিনা বলে যে আমি হিন্দু হৃদয় সম্রাট, সেখানে হিন্দুদের সেই যে অবস্থা সেটা দেখেও তিনি এতদিন ধরে চুপ। এবং আজকে যদি এখন ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, তার মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু ব্যাপারই নয়। ডোনাল্ড ট্রাম্পের এখন উনি ক্ষমতায় এসেছেন, ওনার হচ্ছে যত রকমের দেশ আছে সবার থেকে ট্যারিফ আদায় করব, এটাই তাদের বক্তব্য। ভারতের ঘাড়েও এত ট্যারিফ চাপিয়েছে, নরেন্দ্র মোদী চুপ, একদম চুপ। ভারতের ওখানে যারা ইমিগ্রেন্টস ছিল তাদেরকে হাতে মানে শিকল পরিয়ে পাঠাচ্ছে, পায়ে শিকল পরিয়ে পাঠাচ্ছে, হাতে হ্যান্ডকাপস পরিয়ে পাঠাচ্ছে, তারা মিলিটারি এয়ারক্রাফটে পাঠিয়েছে, আরও আসছে, সেগুলো পাঠাচ্ছে, সেগুলো ভারত চুপ, কোনো বক্তব্য নেই। এই যে কোথায় গেল নরেন্দ্র মোদীর লাল আঁখ? বলেছিলেন না আমরা চোখে চোখ রেখে কথা বলবো, বলেছিলেন না আমরা বিশ্বগুরু হব, কোথায় তার আজকে মানে বিজেপির যারা ট্রোলস তারা বলছেন যে কি প্রেসিডেন্ট নাকি তার চেয়ারটা ঠেলে দিয়েছে, সেইটার জন্য নাকি ভারতবর্ষ বিশ্বগুরু হয়ে গেল। এই ধরনের ননসেন্সগুলো, এগুলো দিয়ে ডিপ্লোম্যাসি হয় না। আর কিছু হতে পারে, এটা দিয়ে নরেন্দ্র মোদী পিআর হতে পারে, উনি চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, কিন্তু এটা দিয়ে ভারতবর্ষের ডিপ্লোম্যাসি হয় না, বা ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে একটা সুপার পাওয়ার হিসেবে তুলে ধরা যায় না। সেখানে নরেন্দ্র মোদী ডাহা ফেল। আচ্ছা দাদা, একটা শেষ প্রসঙ্গে কথা বলবো। ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যে গতকালই যে বিষয়টি ধরা সামনে এসেছে, যে এটিএম কার্ড স্ক্যাম একটি সামনে এসেছে, তার পাশাপাশি আজকে গতকালই আবার আরও একটি বিষয় এলো, যে আমরা দেখলাম যে বন্দুক নিয়ে একটি মূলত সামনে ধরা পড়েছে, যেখানে 190 যে তারা বলছেন তার মধ্যে বন্দুক রয়েছে, এবং সেই বন্দুকের ক্ষেত্রে যেটা সামনে এসেছে যে সেগুলি একদম লাইসেন্স দেওয়া বন্দুক, এবং সে বন্দুকের নম্বরও কিন্তু তারা দাবি করেছেন যে পাওয়া যাচ্ছে যে 32 বোরের পিস্তলের বন্দুকগুলি, অর্থাৎ 190 রাউন্ড কার্তুজ যে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। আমার প্রশ্ন হচ্ছে যে একদিকে মানে এই যে স্ক্যামটা সামনে এসেছে, এটিএম কার্ড স্ক্যাম, যেটা কিনা 5 বছর আগেও একবার হয়েছিল, তখন লাল বাজার পুলিশ ধরতে সক্ষম হয়েছিল, এই একের পর এক এই জালিয়াতিগুলোকে মানে
কি করে তারা এত অক্সিজেন পাচ্ছে যে কলকাতায় এসে কলকাতার মতন খাস কলকাতা শহরের উপর এসে তারা এগুলো করার সাহস পাচ্ছে? না দেখুন, এটার তো একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত, কিন্তু আপনি প্রথমেই দেখছেন যে এই জিনিসগুলো যে উদ্ধার হচ্ছে, তার মানে তো পুলিশ প্রশাসন সজাগ, এটাকে তো আপনাকে বুঝতে হবে। এমন তো না যে কোনো একটা মানুষের সাথে জালিয়াতি হয়ে গেছে, তার আগেই কিন্তু জিনিসটা ধরা পড়ছে, তার মানে বুঝতে হবে যে রাজ্যের পুলিশ প্রশাসন সজাগ আছে। এক, দ্বিতীয় কথা, এটাকে ইনভেস্টিগেট করুন, আপনি দেখবেন পার্শ্ববর্তী কোনো রাজ্য বা পাশের রাষ্ট্র তার কোনো একটা যোগসাজশ থাকবে। এটা আমরা বারবার, এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। আপনি যতগুলো কেস আপনি দেখুন, এর আগে যতগুলো হয়েছে, সেটা মানুষের ওই ট্যাবের, বাচ্চাদের ট্যাবের টাকা চলে যাচ্ছিল, সমস্ত কিছু এই ধরনের যা যা জালিয়াতি হয়েছে, সেটা কিন্তু আমাদের পুলিশ প্রশাসনই সেটাকে ধরতে সক্ষম হয়েছে, এবং প্রত্যেকটাতেই পাশের রাজ্যের একটা যোগসাজশ পাওয়া গেছে। এক্ষেত্রে তো আমাকে বলতে হবে যে তাহলে কেন্দ্রের যেই ইয়ে আছে, আইবি আছে, সেন্ট্রাল আইবি, তারা কি করছে? তারাই তো সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করে, যে বিভিন্ন রাজ্যের যারা পুলিশ তাদের সাথে শেয়ার করে, সেখানে তারা ব্যর্থ হচ্ছে। যদি অন্য রাজ্য থেকে এরকম দুষ্কৃতি যদি সাপ্লাই হয়, এবং এটা কিছুটা, মানে আমি তো এটা হলপ করে বলতে পারি যে এটা কিছুটা পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য এগুলো কিছুটা করানো হচ্ছে। যত ইলেকশন এগিয়ে আসবে এই জিনিসগুলো আরও বেশি বেশি দেখবেন, এবং এই জিনিসও প্রত্যেকটা জিনিসই রাজ্য পুলিশ ধরবে, এটা আমি খুব মানে সার্টেনলি আমি এই জিনিসটা বলতে পারি। এই ধরনের বিভিন্ন রকমের, এরপর তো দেখবেন জায়গায় জায়গায় এসে, মানে বাইরে থেকে, বিহার থেকে এসে লোক বসাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জিনিসটা বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে লোক ঢোকাবে, বাইরে থেকে অস্ত্র ঢোকাবে, বাইরে থেকে টাকা ঢোকাবে, এগুলো সমস্ত কিছু হবে, এবং সেগুলো প্রত্যেকটা ধরা পড়বে, এবং সেই প্রত্যেকটাতেই আপনারা দেখবেন যে পাশের কোনো একটা বিজেপি শাসিত রাজ্যের যোগসাজশ পাওয়া যাবে, এবং প্রত্যেকটাই কিন্তু এগুলো করা হচ্ছে একটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে, রাজ্যকে মেলাইন করার জন্য এবং তৃণমূল কংগ্রেস সরকারকে মেলাইন করার জন্য। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।